দিনের শুরুতে রাজধানী সহ কয়েক জায়গায় তুমুল বর্ষণ, সড়কে রাস্তায় পানি জমে চলাচলে চরম ভোগান্তি। এই অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে ওইদিকে একদম এক হাঁটু পানি। এখানে মানুষ রিক্সা ছাড়া যাতায়াত করতে পারে না, ঘর থেকে নামলে রিক্সা লাগে। প্রতি বছর এরকম থাকে, আর বর্ষাকাল আসলে ওই পাশে খোঁড়াখুড়ি শুরু করে দেয়। অনিয়ম অব্যবস্থাপনায় দিন দিন যেন নরকে পরিণত হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল 18 জেলার যানবাহন। নির্মাণ ত্রুটির কথা বলছে পুলিশ। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে থাকে। ব্যবহার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচার ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ যেন ফুলের স্বর্গরাজ্য। প্রকৃতির সান্নিধ্যে প্রাণবন্ত শিক্ষার্থীরা। সৌন্দর্য উপভোগে আসেন দূর দূরান্তের মানুষ। একটা কলেজ এত সুন্দর হতে পারে, এত সাজানো গুছানো হতে পারে, এটা আমার কল্পনার বাহিরেই ছিল। আমার দেখা সেরা কলেজ এটা। এই কলেজে যদি অনার্স মাস্টার্স চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ডিগ্রি আর অনার্সটা যদি এখানে করা যায় তাহলে আমাদের পাহাড়ি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হয়। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে ঝুম বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালে তুমুল বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। বৃষ্টি শুরুর পরই ঢাকার সড়কে যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়ে। রাতে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, ঢাকা সহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে শেওড়াপাড়া, মিরপুর 10, ভাসানটেক ও কাফরুল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাঁটু সমান পানিও দেখা যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানি ঠেলে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা। কোথাও কোথাও সড়কের পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ ভাড়াটিয়ারা। জমে থাকা পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেকে। খুব একটা বেশি বৃষ্টি হয়নি, এই অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে ওইদিকে একদম এক হাঁটু পানি। খুবই কষ্ট হচ্ছে। এখানে মানুষ রিক্সা ছাড়া যাতায়াত করতে পারে না, ঘর থেকে নামলে রিক্সা লাগে। এখান থেকে গেলে রিক্সা ছাড়া কোনো পথ নাই। 7-8 বছর ধরে আমি দেখতেছি প্রতি বছর এরকম থাকে, আর বর্ষাকাল আসলে ওই পাশে খোঁড়াখুড়ি শুরু করে দেয়। এই বছরও একই রকম ব্যতিক্রম নয়। দর্শক, জলাবদ্ধতার ভোগান্তির খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর কাজীপাড়া থেকে সঙ্গে আছেন মনিরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। মনির, জমে থাকা পানি সরে যাচ্ছে কিনা? সড়কে যানবাহনের সংখ্যা কি বাড়লো এখন? যারা বাইরে বেরিয়েছেন কিভাবে চলাচল করছেন তারা? আসলে ঘটনাটি হয়েছে এরকম যে একটু বৃষ্টি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটু রোমান্টিক ফেসবুক পোস্ট দেখি বা একটু রোমান্স খুঁজে পাই মানুষ, কিন্তু আসলে সেটা আসলে ভার্চুয়াল জগতে। কিন্তু রাস্তায় যারা আসলে বের হন তারা বুঝতে পারেন ঢাকায় একটু বৃষ্টি হলেই আসলে কি একটা ভোগান্তির নগরীতে পরিণত হয়। আজকে প্রায় ঘন্টা দেড়েকের মতো একটা বা ঘন্টাখানেক একটু বেশি সময় বৃষ্টিতে পুরো রাজধানীর অধিকাংশ আবাসিক এলাকা জলাবদ্ধ। বিশেষ করে রাজধানীর এই যে উত্তর অংশ, ধানমন্ডি থেকে শুরু করে এই দিক দিয়ে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, অন্যদিকে এই এলাকার যে আশপাশের প্রধান সড়কে আমি আছি, কিন্তু ভেতরের আবাসিক এলাকাগুলোর অবস্থা আরো বাজে। সকাল থেকে টানা বৃষ্টিতে একেবারে
এখান থেকে নালা বা হচ্ছে ড্রেন যেগুলো আছে সেগুলো ভেসে একেবারে রাস্তা উপচে পড়েছে। একটু পানি, পুরো কোমর পানি ছিল, এটা তো তাও ঘন্টা দুয়েক এখন বৃষ্টি নেই বলে পানি অনেক কমেই এই অবস্থা, তাতে এই অবস্থা। তাহলে ঘন্টা দুই আগে তখন তীব্র বৃষ্টি হচ্ছিল, তখন কি চরম বাজে অবস্থা ছিল এটা বুঝে নেওয়া যায়। আর যে কারণে এখানে পথচারীরা তো একেবারে চলতে পারছেন না, রাস্তায় যারা বেরিয়েছেন গণপরিবহন সেগুলো চলতে অসুবিধা হচ্ছে, ব্যক্তিগত গাড়ি সেগুলো অনেকের আমরা সিএনজি বা অন্য যেগুলো প্রাইভেট আর মোটরসাইকেল সেগুলো আমরা বন্ধ হয়ে যেতে দেখেছি। আর এই বৃষ্টিতে আসলে রাস্তা মোড়ে মোড়ে যেগুলো রাস্তার মোড়ে মোড়ে পানি বেঁধে থাকার কারণে গাড়ি একেবারে আস্তে উঠছে। ঠিক সে কারণে এই মুহূর্তে আপনি দেখছেন যে বাজে অবস্থা, অর্থাৎ তীব্র যানজটেরও। আমরা সেই আগারা থেকে শুরু করে মিরপুর 10 যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বর পর্যন্ত এই কয়েক কিলোমিটার রাস্তার তীব্র যানজট, রাস্তার এপাশে ওপাশে দুপাশেই বিভিন্ন জায়গায় রাস্তা গাড়ি বন্ধ হয়ে পড়েছে। পথচারীরা তারা হাঁটু পানির মধ্যে দিয়ে আসলে রাস্তা পার হতে হচ্ছে। আরেকটি বিষয় শাওন, যে স্কুল খোলা আছে, স্কুল সেই ভোর থেকে অনেক স্কুল খোলা, যখন স্কুলের জন্য বাচ্চাদের নিয়ে অভিভাবকরা বের হয়েছিলেন সেই সময় থেকে বৃষ্টি শুরু, আর এখন স্কুল ছুটির সময় এখন হচ্ছে জলাবদ্ধতা। আসলে স্কুলে যাওয়া এবং আসা পুরোটা সময়ই এই বাচ্চা কাচ্চা এবং হচ্ছে অভিভাবক তারা এই সমস্যায় পড়েছেন। এই মিরপুর নগরীর এই মিরপুর সহ এই এলাকার পুরো মানুষরা বলছেন যে বছরের প্রতিটা সময় বৃষ্টির সময় মিরপুরে এই ঝামেলাটা হয়, অর্থাৎ যেখানে যেখানে জলাবদ্ধতা প্রতি বছর ওই জায়গাটায় জলাবদ্ধতা হয়। এটার নিরসন চান সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা আছে ওয়াসা বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাছে এটা দাবি জানাচ্ছেন যে এটা জলাবদ্ধতা যাতে আর না হয়, সমস্যা যাতে দূর হয়। মনির, অনেক ধন্যবাদ আপনাকে। একটু আশুলিয়ার খবর জানবো। আশুলিয়ার জামগড়ায় বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সড়ক। রয়েছেন মাহফুজুর রহমান নিপু। ব্যস্ততম সড়কে পানি, যান চলাচলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন, আসলে ভোর থেকে কিন্তু এই অঞ্চলটিতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে এখানকার যে সড়কগুলো রয়েছে সড়কের বেশ কিছু অংশ কিন্তু পানির নিচে রয়েছে। আমি এখন রয়েছি জামগড়াতে, আপনাকে দেখাচ্ছি যে অত্যন্ত ব্যস্ততম যে সড়ক সেটি হচ্ছে যে এই আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক। এই সড়কের জামগড়া, ইউনিক এবং জিরাবো কয়েকটি অংশে কিন্তু এভাবেই সড়কের উপরে কিন্তু পানি পড়ে আছে। এখন পানি কিছুটা কমলো, কিছু ঘন্টা দুয়েক আগে কিন্তু এখানকার অবস্থা আরো খারাপ ছিল, অর্থাৎ এখানে প্রায় কোমর পানি পর্যন্ত হয়ে গিয়েছিল এই সড়কটিতে। আর এই সড়কটিতে এই খবর পেয়ে কিন্তু এই সড়কটিতে যান চলাচল সেটা কিন্তু অনেক অংশেই কমে গেছে। যেগুলো একেবারে চলাচল না করলেই নয় সেগুলোই কিন্তু ঝুঁকি নিয়ে চলছে। তারপর আমরা দেখেছি এই সড়কের কয়েকটি পয়েন্টেই যানবাহন কিন্তু দু একটি যানবাহন বিকল হয়ে পড়েছিল, যার কারণে কয়েকটি অংশে কিন্তু যানজটেরও দেখা দিয়েছে। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাখিজার যে অংশ রয়েছে সেই পাখিজা অংশেও কিন্তু একেবারে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি জমেছিল। এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কের যে ডিপিজেড এলাকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এবং সেই এলাকার ডিপিজেডের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কও কিন্তু একইভাবে পানি জমে আছে, এবং এই জমে থাকার পানির জন্য কিন্তু যানবাহনের বেশ ঝুঁকি পোহাতে হচ্ছে। এই সকল প্রতিবারই কিন্তু বৃষ্টি হলেই কিন্তু এখানকার অবস্থা ঠিক একই চিত্র থাকে। তাই স্থানীয়রা চাচ্ছেন যে এখানকার যে একটি স্থায়ী সমাধান সেটি কিন্তু বারবারই তাদের যেটা বুঝতে পারলাম জনদুর্ভোগ আসলে চরমে পৌঁছেছে। ধন্যবাদ আপনাকে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রাজধানীতে যন্ত্রণার আরেক নাম মেয়র হানিফ ফ্লাইওভার। উঠতে কিংবা নামতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এ পথের যাত্রীদের। অনিয়ম, অব্যবস্থাপনায় যানজট দিন দিন আরও তীব্র হচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এই লেনটি করা হয়েছিল ছোট ছোট যানবাহন চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন সংস্কার নেই। এই ফাঁকে ফ্লাইওভারটির দুটি লেন এখন পরিবহন কোম্পানির দখলে। বাসের পার্কিং আর খানাখন্দে যানজটেই এখন নিত্যসঙ্গী। দেখার মতো লোক নাই, কোনো লোক নাই, দেখবো যে সরকারের লোক নাই, দেখে না চলছে চলবো, গাড়ি যাতে নিজে না যেতে পারে সব ব্রিজের উপর থেকে উঠবো, পরিকল্পনা সেটাই মনে ছিল। যাত্রী নামাই দিয়ে আইনে রেখে দেয়, গাড়ি খেয়ে গাড়িতে নেমে যায়,
কোনো পরোয়া নাই। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো। এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে, কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখড়া পর্যন্ত। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতো যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয় আর এই রাস্তা যানজট লেগে যায়। সারাদিন ট্রাফিক যারা আছে তাদের কোনো দায়িত্ব নাই, তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই এই জাম নিরসন করতে পারে। যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর শুরু হয় আরেক যন্ত্রণার। গুলিস্তান কিংবা পলাশে পৌঁছাতেই ফ্লাইওভারের উপরেই কেটে যায় ঘন্টা। ফ্লাইওভার ব্যবহার করে কখন, যখন একটা মানুষের সুবিধা যে তাড়াতাড়ি আমি একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি বা আমি একটা ইমার্জেন্সি মেডিকেলে যাচ্ছি, সেই জিনিসটা মানুষ পারে না। বিশেষ করে গুলিস্তান নামার পথে অনেক জ্যাম থাকে। এমন তীব্র যানজটের কারণ কি? দেখা গেল গুলিস্তানে নামার মুখে একদিকে ফুটপাতের দোকানপাট, অন্যদিকে রিক্সা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। আর ফ্লাইওভার থেকে নামার সময় মাঝপথে দাঁড়িয়ে প্রতি বাস থেকে 60 টাকা করে নেন লাইনসম্যানরা। জানা গেল এসব টাকার ভাগ চলে যায় পুলিশ থেকে প্রশাসন, সবার হাতে হাতে। এখানে কিছু লাইনম্যান আছে, ওনারা খোরাকি নেয়, দেখেছে আপনার কিছু কিছু জায়গা ওইখানেও আছে কিছু খোরাকি কাটে লাইনম্যানগুলো। আর আমরা আমাদের বেতন মাসিক বেতন দেয়। প্রত্যেকটা ফুটপাতের নিচে যে আপনার একটা চেয়ার বসায়, চেয়ারে যে চাকা লাগায়, তো একদিকে শহরে আরেকদিকে চলে আসে। অবশ্য পুলিশ দায় এড়ালেন ফ্লাইওভার নির্মাণ ত্রুটির কথা বলে। এইটা যদি ওই ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচার ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো, যেহেতু করে নাই। এখন আমাদের যতটুকু রাস্তার ক্যাপাসিটি আছে, আমাদের জনবল আছে, এইগুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভারের উপরে এবং নিচের যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্তা। বিশেষভাবে পিলারগুলা বলেন কিংবা 2 পিলারের মধ্যবর্তী স্থানগুলোকে যাতে নান্দনিক করা যায় এবং সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ করে সেগুলো ড্রয়িং ডিজাইন করছি। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভার যানজট নিরসনে খুব একটা ভূমিকা রাখতে পারছে না অব্যবস্থাপনার কারণেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। ভোরে দিনাজপুরের ফুলবাড়ির কাউকা এলাকায় তেলবাহী লরি চাপায় 2 জন মারা গেছেন। পুলিশ জানায় চালক নিয়ন্ত্রণ হারালে চায়ের দোকানে ঢুকে পড়ে, এতে ঘটনাস্থলে প্রাণ হারান আজহার আলী ও রানা নামের 2 জন। মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। লরি ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট কারণে এইখানেই মনে করেন জায়গা স্পটে দুজনে বসেছিল, একজন উঠে গেল আর কত হড় করে ট্রাকটা ঢুকে যাওয়াতে ছিটকাই দিল একজন। এই বাজারের নাইট গার্ড এবং এখন চা খেতে আসা একজন কাস্টমার ঘটনাস্থলে নিহত হয়। নরসিংদীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন। স্থানীয়রা জানায় ভোরে পাঁচদোনার চৈতাব এলাকায় যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাস চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রী। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। জোড়াতালি দিয়ে চলছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু রয়েছে জনবল সংকট সহ নানা সমস্যা। প্রশ্ন আছে চিকিৎসা সেবার মান নিয়েও। বহির্বিভাগে ডাক্তারের দেখা নেই আধুনিক সরঞ্জাম। 2011 সালে 50 শয্যায় উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। খাতা কলমে 19 জন চিকিৎসক আর 24 জন নার্স থাকার কথা থাকলেও মাত্র 5 জন চিকিৎসক ও 14 জন নার্স কর্মরত। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অভিযোগের অন্ত নেই সেবাগ্রহীতাদের। এখানে সেরকম কোনো ডাক্তার নেই, আমরা বাচ্চা নিয়ে সমস্যায় আছি। এখানে খালি সেলাইন আর
সব ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে আসা লাগে। এই জায়গায় ডাক্তার সব, আর এই জায়গায় ওষুধ ডাক্তাররা সব দিতে পারে না, তা আমরা বাইরের থেকে এত ওষুধ কিভাবে কিনব? দীর্ঘদিন ধরে তালাবন্ধ অপারেশন থিয়েটার, এক্স-রে মেশিন বন্ধ, আল্ট্রাসোনোগ্রাম মেশিনে নেই অপারেটর। আমার বাবার মুখে যে বুকের ব্যথা, সেটা তো এখানে কিছুই নেই। আমরা বাইরে থেকে ওটা আমরা করে আনলাম, এক্সরে করে আনলাম। আমার বাচ্চা নিউমোনিয়া, এখানে মানে ভালো কোনো ডাক্তার নাই শিশু বিশেষজ্ঞ। আমরা এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার চাই। আমরা ওষুধও চাই এবং ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারও চাই। 12টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংকট তীব্র, ফলে বারান্দাতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন শহরে। আমাদের কর্নারেও রোগীর সংখ্যা এখন অনেক বেশি, গ্লোবাল সংকটের কারণে আমাদের একটু চাপ অনেকদিন থেকেই হয়ে আসছে। তো বাড়তি চাপ মোকাবেলায় আমাদের একটু অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। আমাদের যেহেতু একটু লোকবলের সমস্যা আছে, অনেক সময় আমাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে, একটু আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি। তা আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো একটা সুন্দর সমাধান হবে। সেবা কেন্দ্রের বহির্বিভাগে প্রতিদিন অন্তত 250 মানুষ চিকিৎসা নেয়। ভর্তি থাকে 70 থেকে 80 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। খাগড়াছড়ির সরকারি মহিলা কলেজ যেন ফুলের স্বর্গরাজ্য। ক্যাম্পাস জুড়ে বাহারি রঙের ফুলের সমাহার নজর কাটছে সবার। নৈসর্গিক পরিবেশে চলে পাঠদান। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকেও আসেন অনেকেই। তবে অনার্স মাস্টার্স কোর্স না থাকায় এইচএসসির পরই মনোমুগ্ধকর ক্যাম্পাস ছাড়তে হয় বলে হতাশ শিক্ষার্থীরা। সারি সারি পাতাবাহার গাছে রং বেরঙের ফুল, মনোমুগ্ধকর স্নিগ্ধ প্রকৃতি নজর কাড়ার মতো। প্রশাসনিক ও একাডেমিক ভবন, শহীদ মিনার, হোস্টেল সহ খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পুরো ক্যাম্পাস যেন ফুলের রাজ্য। সকালে সূর্যের সোনালি আভা আর পড়ন্ত বিকেলে রক্তিম আলো সৌন্দর্যে যুক্ত করে অন্য মাত্রা। এমন পরিবেশে চলে প্রশান্তির পাঠদান। বাগান বিলাস থেকে শুরু করে আপনার গোলাপ থেকে শুরু করে সব রকমের ফুলই আমাদের ক্যাম্পাসে পাওয়া যায়। আমার দেখার সেরা কলেজ এটা। আমি এটার মতো আর ক্যাম্পাস কখনোই দেখি নাই। মনটা ফ্রেশ করতে চাই তখন এই ক্যাম্পাসে আসলে আরো বেশি ভালো লাগে। নার্সারির যেরকম একটু ফুলের পরিপূর্ণ, তেমনি আমাদের ক্যাম্পাসটার মধ্যে ফুলে পরিপূর্ণ। চারিদিকে খুব সুন্দর, পাখির ডাক খুব ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর। সকালের ফুলের সৌন্দর্য দেখে আমরা প্রথমেই ক্লাস শুরু করি। ফুলের এই যে ক্যাম্পাসটা আছে সেটা দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। নানা জাতের ফুলে সুশোভিত কলেজ ক্যাম্পাস। কর্মস্থলে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ শিক্ষকরাও। দূর দূরান্ত থেকে দেখতে আসেন তাদের স্বজন বন্ধুবান্ধবরাও। সৌন্দর্যবর্ধন, রক্ষণাবেক্ষণ আর পরিচর্যায় দেয়া হয় বাড়তি গুরুত্ব। অসংখ্য বন্ধু খাগড়াছড়িতে বেড়াতে এসে এই কলেজে এসেছে এবং এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ এবং তারা এসে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় বসে এখানে ছবি তোলে। এই সুন্দর এনভায়রনমেন্ট দেখে যখন তারা অভিভূত হয়, ফোন দেয় যে তোর কলেজে ঘুরতে আসবো। একটা কলেজ এত সুন্দর হতে পারে, এত সাজানো গুছানো হতে পারে, এটা আমার কল্পনার বাহিরেই ছিল। চতুর্পাশে আমার ফল বাগান, মাঝখানে ফুল বাগান। কিন্তু এই কলেজে শ্রেণী কার্যক্রম এইচএসসি পর্যন্ত। মনোরম পরিবেশ, পড়াশোনার ভালো মান আর হোস্টেলের ব্যবস্থা থাকায় ডিগ্রি এবং অনার্স মাস্টার্স কোর্স চালুর দাবি শিক্ষার্থীদের। ফুলের প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা থেকে আমি চিন্তা করেছি কলেজটাকে ফুলে ফলে সাজাবো। আমি আমার সেই ভালো লাগা এবং ভালো লাগার বহিঃপ্রকাশ ঘটিয়েছি আমি কলেজটিকে বর্তমান রূপ দিই। এই কলেজে যদি অনার্স মাস্টার্স চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা চাই যে মানে এত সুন্দর একটা ক্যাম্পাসে আবার উচ্চতর লেভেল পর্যন্ত থাকার জন্য ডিগ্রি আর অনার্সটা যদি এখানে করা যায় তাহলে আমাদের পাহাড়ি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হয়। আমরা কম খরচে আমাদের লেখাপড়াটা চালিয়ে যেতে পারবো। 1999 সালে প্রতিষ্ঠিত কলেজটি সরকারিকরণ হয় 2009 সালে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।